ওয়েলকাম স্টুডেন্টস। আজ টপিক ইলেকট্রিক্যাল কেমিস্ট্রিতে গ্যালভানিক সেল পড়াবো। তো অ্যাকচুয়ালি খুব ইম্পর্ট্যান্ট টপিক। দেখো, অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিক্যাল সেলের দুটো ভাগ ছিল, একটা গ্যালভানিক সেল আর একটা ইলেকট্রোলাইটিক সেল। তো আমরা আগের ক্লাসে ইলেকট্রোলাইটিক সেল সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করা হয়ে গেছে। তো আজ যেটা পড়াবো সেটা হচ্ছে গ্যালভানীয় কোষ। অ্যাকচুয়ালি গ্যালভানীয় কোষের দুটো ভাগ, একটা হচ্ছে ড্যানিয়েল কোষ আর একটা হচ্ছে সরল ভোল্টীয় কোষ। ঠিক আছে, একটা ড্যানিয়েল কোষ, ড্যানিয়েল, আর একটা হচ্ছে সরল ভোল্টীয় কোষ। দুটোই গ্যালভানিক সেল। গ্যালভানীয় কোষের বেসিক থিওরি হচ্ছে যে রিয়াকশন হলে কারেন্ট যাবে, যেটা ইলেকট্রোলাইটিক সেলে পুরো উল্টো। ইলেকট্রোলাইটিক সেলে কি ছিল না, কারেন্ট দিলে রিয়াকশন হচ্ছে, এখানে রিয়াকশন হবে সেলের মধ্যে, হলে কারেন্ট তৈরি হবে। ঠিক আছে, তো এই দুটো কোষের মধ্যে আমরা প্রথম ড্যানিয়েল কোষ নিয়ে আলোচনা করছি। সাপোজ তুমি দুটো বিকার নাও, এর মধ্যে তুমি জিঙ্ক সালফেট নাও। জিঙ্ক সালফেট মানে জিঙ্ক 2+ আর SO4 2-। এই পাত্রে কপার সালফেট নাও, মানে Cu2+ SO4 2-। নিয়েছো সলিউশন, নিয়ে এর মধ্যে একটা জিঙ্ক রড তুমি আংশিক নিমজ্জিত করো, এর মধ্যে একটা কপার রড আংশিক নিমজ্জিত করো। করার পর তুমি যদি এই জিঙ্ক থেকে কপারে তার জোড়ো, দেখতে পাবে কারেন্ট যাচ্ছে। মানে এখানে যদি বাল্ব জ্বালাও দেখবে জ্বলছে। তার কারণটা কি? কেন কারেন্টটা তৈরি হলো কেন? মানে এখানে রিয়াকশনের ফলে কারেন্ট তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হয় কি, এখানটা অবশ্যই একটা সল্ট ব্রিজ লবণ সেতু দেওয়া থাকে, যার মধ্যে থাকে এগার এগার একটা অর্গানিক কম্পাউন্ড, জেলির মতো একটা পদার্থ, যার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড দেওয়া থাকে। কি হয় শোনো মন দিয়ে, এই যে জিঙ্ক রড আছে না, এই জিঙ্ক রড অ্যাকচুয়ালি ইলেকট্রন ছাড়বে, ছেড়ে হবে জিঙ্ক 2+। জিঙ্ক যদি জিঙ্ক 2+ হয় তখন কি হবে, এই জিঙ্কের গায়ে কিন্তু জিঙ্ক 2+ আর থাকতে পারবে না, তখন সে সলিউশনে আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে চলে আসবে, জিঙ্ক 2+ হয়ে দ্রবণে, দ্রবণেও জিঙ্ক 2+ আছে আবার চলে এলো। আর ইলেকট্রনটা কোথায় ছাড়বে না, এই জিঙ্ক রডে ছাড়বে। সেই ইলেকট্রনটা এইখান দিয়ে ফ্লো হয়ে 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 কপারে যাবে। মানে ইলেকট্রনটা তার মানে তার দিয়ে 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 কপারে গেল। তাহলে ফার্স্ট এখানে ইলেকট্রনটা ছাড়ছে বলে এটাকে কি ধরছো, নেগেটিভ তড়িৎদ্বার ধরছো, আর ইলেকট্রনটা এখানে চলে এলো। এবার কি হয় না, এখানে সলিউশনে যে Cu2+ আছে, সেই Cu2+ গুলো এইখানে যে ইলেকট্রনটা এলো না, সেই ইলেকট্রনকে কি করবে নেওয়ার জন্য এই রডে যাবে, গিয়ে ওই দুটো ইলেকট্রন নেবে, নিয়ে তৈরি করবে কপার। যখনই কপার তৈরি করবে, মানে Cu2+ দ্রবণের Cu2+ গুলো এখানে গেল, গিয়ে ওখান থেকে ইলেকট্রনটা নিয়ে কপার তৈরি করে ওখানে জমে গেল। মানে তখন সিউ যখন তৈরি হবে তখন এখানে গিয়ে জমে যাবে, মানে এইগুলো এখানে গিয়ে জমে যাবে, মানে এটা আস্তে আস্তে মোটা হচ্ছে, এটা আস্তে আস্তে রোগা হচ্ছে আর কি। তো ব্যাপারটা কি দেখো, জিঙ্ক রডটা আস্তে আস্তে কিন্তু ক্ষয়ে যাচ্ছে। তো জিঙ্ক রডটা যদি আস্তে আস্তে ক্ষয়ে যায়, কেন? জিঙ্কটা জিঙ্ক 2+ এর দ্রবণে চলে আসছে, আর কপার 2+টা কপার হয়ে এখানে জমছে। আলটিমেট ইলেকট্রন ফ্লো এদিকে হচ্ছে, আর যেহেতু জিঙ্কটা এখানে ইলেকট্রন প্রথম ছাড়ছে, এটা নেগেটিভ ধরছো বলে এর সাপেক্ষে এটাকে পজিটিভ ধরা হয়। তো এই টোটাল রিয়াকশনে ভালো করে দেখো, এখানটায় হয়েছে জারণ, কারণ দেখো ইলেকট্রন বর্জন করেছে, এটা অক্সিডেশন হয়েছে, জারণ হয়েছে। আর এখানটায় হয়েছে দেখো বিজারণ। যেখানে জারণ হয় সেইটার নাম হচ্ছে, মানে এই তড়িৎদ্বারের নাম হচ্ছে অ্যানোড, অ্যানোড। আর এই তড়িৎদ্বারের নাম হচ্ছে ক্যাথোড। সবসময় মনে রাখবে, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেলও দেখবে আমি ক্যাথোডে বিজারণ বলেছি, অ্যানোডে জারণ বলেছি, কিন্তু একটু ডিফারেন্স আছে। কি না, এখানের অ্যানোডটা কিন্তু নেগেটিভ, ওখানের অ্যানোড ছিল পজিটিভ। এখানের ক্যাথোড পজিটিভ, ওখানের ক্যাথোড ছিল নেগেটিভ। শুধু এইটাই ডিফারেন্স গ্যালভানিক সেলের সাথে ইলেকট্রোলাইটিক সেলের। ওকে, এবার শোন, ইলেকট্রন যদি ফ্লো হয় এদিক থেকে এদিক, তার মানে নিশ্চয়ই কারেন্টটা তার উল্টো দিক দিয়ে ফ্লো হবে। এইভাবেই কারেন্টটা যাচ্ছে। এবার তুমি যদি আমাকে বলো যে স্যার এইখানটায় কেন জিঙ্ক জারণ হলো আর এখানে কেন কপার বিজারণ হলো, কারণ আমি এক কথায় বলে তোমাকে বলবো, জিঙ্কের জারণের প্রবণতা বেশি, কপারের বিজারণের প্রবণতা বেশি। কেন সেটা আরেকটু পরে আসছি, এগুলো পুরো ডিটেলস আলোচনা করার পর তুমি নিজে বুঝে যাবে কোন তড়িৎদ্বারের সাথে কোন তড়িৎদ্বার জুড়লে কোনটার জারণ হবে কোনটার বিজারণ হবে। এই বেসিক থিওরি, এটা হচ্ছে ড্যানিয়েল সেল, মানে গ্যালভানিক সেলের ভাগ ড্যানিয়েল সেল বললাম। এবার একটা কথা, এ অ্যাকচুয়ালি আমি যদি বলি এটা একটা অর্ধকোষ বিক্রিয়া, জারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। আমি দুটো বিক্রিয়াকে যদি জুড়ে দিই সেটাকে বলবো কোষ বিক্রিয়া। এটা অর্ধকোষ, এটা অর্ধকোষ, দুটোকে জুড়ে দিলে কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়াটা কি হবে, এই দুটো বিক্রিয়াকে জুড়ে দাও, মানে বাম দিকের গুলোর যোগ সমান ডান দিকের গুলোর যোগ, মানে করলে কি হবে, জিঙ্ক যোগ Cu2+ ইকুয়াল টু জিঙ্ক 2+ প্লাস, এটাকে বলা হয় কোষ বিক্রিয়া। আর একটা, এই কোষটা যে ছবি আঁকলাম, ছবি না এঁকে সংকেতের মাধ্যমে তুমি যদি প্রকাশ করো, তাহলে সেটাকে বলে সিম্বলিক রিপ্রেজেন্টেশন। কিভাবে এই সেলটাকে ছবি না এঁকে আমি সিম্বলের মাধ্যমে প্রকাশ করবো, কিভাবে না, জিঙ্ক অবলিক জিঙ্ক 2+ ডাবল অবলিক
Cu2 প্লাস অবলিক Cu। এইটা মানে সবাই জানে এই ছবিটা, কেন না এই লবণ সেতুটা মানে হচ্ছে ডাবল স্ল্যাশ, আর এইটা মানে হচ্ছে একটা জিঙ্ক 2 প্লাস সলিউশন আছে আর রডটা আছে জিঙ্কের, এখানে কপার 2 প্লাস সলিউশন আছে, রডটা আছে কপারের। তবে একটা কথা বলি, জিঙ্কটা সলিড, জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াস জলীয় দ্রবণ, দুটো আলাদা দশা বোঝানোর জন্য কিন্তু এটা ইউজ করা হয়েছে এই স্ল্যাশটা। ওকে, আর এটা লবণ সেতুর জন্য। মনে রাখবে দুদিকে যেন দুটো ধাতু থাকে, মানে এর সাথে এটা তার জোড়া হয়েছে, জিঙ্কের সাথে কপার, এইভাবে সিম্বলিক প্রেজেন্টেশন করা হয়। সরল ভোল্টীয় কোষটার একই রকম ভাবেই হবে জারণ বিজারণ, শুধু একটা পাত্রের মধ্যে থাকবে, মানে দুটো অর্ধকোষ থাকছে তো ওটা একটাই মানে পাত্রের মধ্যে রাখা থাকবে। ধরো এর মধ্যে লঘু HCl, ডাইলুট HCl তুমি রেখেছো, লঘু HCl রেখেছো, ডাইলুট HCl, ঠিক আছে, যেখান থেকে তোমার H প্লাস Cl মাইনাস এর মধ্যে আছে। এবার এখানের মধ্যে তুমি একটা জিঙ্ক তড়িৎদ্বার নিয়েছো, এখানের মধ্যে একটা কপার তড়িৎদ্বার নিয়েছো, এখানে রিঅ্যাকশন কি হবে, যেমন এখানে জারণ হয়, কি জারণ হবে এইখানটায়, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2 প্লাস হয়ে দ্রবণে আসবে। আর এখানে বিজারণ হবে, তবে এখানে বিজারণ যখন হচ্ছিল কি প্লাস ছিল বলো তো, Cu2 প্লাস, এখানে কিন্তু Cu2 প্লাস নেই, এখানে H প্লাস আছে। এখানে বিজারণটা যেটা হবে H প্লাস ইলেকট্রন গ্রহণ করে তৈরি করবে H2, 2H প্লাস 2E সমান H2। তাহলে কোষ বিক্রিয়াটা কি হলো, জিঙ্ক যোগ 2H প্লাস ইকুয়াল টু জিঙ্ক 2 প্লাস প্লাস H2। এর সেল সিম্বলিক কি হবে, সেল সিম্বলটা কি হবে, Zn অবলিক Zn2 প্লাস, শোনো ডাবল অবলিক কিন্তু দেওয়া যাবে না, কেন ডাবল অবলিক দেওয়া যাবে না, তার কারণ এখানে লবণ সেতু নেই, কারণ একটা পাত্রের মধ্যেই রাখা আছে মানে কোনো লবণ সেতু নেই, তার মানে তোমাকে কমা ইউজ করতে হবে। কেন কমা, কারণ এটাও অ্যাকুয়াস এটাও অ্যাকুয়াস, একই দশায় থাকলে কিন্তু স্ল্যাশ ইউজ করা যাবে না, কমা, একই সাথে একই দশায় আছে ওই জন্য কমা। অবলিক H2 হাইড্রোজেন গ্যাসে তৈরি হয়েছে, অবলিক কি দেবো এবার, অবলিক এই তো কপার তড়িৎদ্বার মানে Cu দেবো। ওকে, এইটা হচ্ছে সরল ভোল্টীয় কোষ, যেটা একটা পাত্রের মধ্যে রাখা আছে। সরল ভোল্টীয় কোষে সাধারণত এই ডবল স্ল্যাশ লবণ সেতু থাকে না, কমা ইউজ করা হয় যেহেতু একটা পাত্রের মধ্যে আছে। ওকে, এরপর আমরা যেটা আলোচনা করব হাইড্রোজেন ইলেকট্রোড। তার আগে একটা কথা বলি সবাইকে, দেখো জিঙ্ক 2 প্লাসে জিঙ্ক থাকলে তাকে জিঙ্ক ইলেকট্রোড বলবো, কপার 2 প্লাসে কপার থাকলে কপার ইলেকট্রোড বলবো, এটাই সাধারণ নিয়ম। এবারে তুমি দেখো ভাবো একটা, যাই হোক কি আছে পাত্রে আমার জানার দরকার নেই, আমাকে একটা রিঅ্যাকশন হাফ সেল রিঅ্যাকশন ধরো দুটো বলে দিই, ধরো এখানে একটা হাফ সেল রিঅ্যাকশন বলেছে, সাপোজ জিঙ্ক ইলেকট্রন ছেড়ে ধরো জিঙ্ক 2 প্লাস হয়েছে, জারণটা যেখানে হয়েছে এটা হয়েছে। ধরো এখানটা যেটা বিজারণ হয়েছে সেই বিজারণ বিক্রিয়াটা ধরো এরকম হয়েছে যে ক্লোরিন দুটো ইলেকট্রন গ্রহণ করে 2Cl মাইনাস হয়েছে, এরকম একটা রিঅ্যাকশন হয়েছে। তো দুটো রিঅ্যাকশনকে জুড়লে সেল রিঅ্যাকশন। সেল সংকেত কি হবে, কোষ সংকেত, কোষ সংকেত কি, প্রথমে জারণ অর্ধকোষটা লিখতে হয়, Zn অবলিক Zn2 প্লাস ডবল অবলিক Cl মাইনাস অবলিক Cl2, তাই কি না? এটা কিন্তু শেষ নয়, কেন, কারণ এখানে তো Cl মাইনাস আর Cl2ই আছে, গ্যাসটা সাধারণত ধারের দিকে রাখতে এই দিকে, এখানে আয়নটা, এটা কিন্তু কোষ সংকেত হলো না, কেন না এখানে দেখো মেটাল আছে, ধাতু আছে, এখানে তো কোনো ধাতু নেই, ক্লোরিন তো গ্যাস, Cl মাইনাস তো অ্যাকুয়াস সলিউশন, তাহলে এখানে যদি ধাতু না থাকে তাহলে তারটা জুড়বে কার সাথে, সেই জন্য এখানটায় কি করা হয়, যখন দেখবে কোনো সেল রিঅ্যাকশনে কোনো একটা হাফ সেলে দেখা যাচ্ছে কোনো মেটাল নেই, তোমাকে বাইরে থেকে নিষ্ক্রিয় মেটাল প্ল্যাটিনাম ইউজ করতে হবে, ওই জন্য তখন প্ল্যাটিনাম দিতে হবে। প্ল্যাটিনামটা একটা নিষ্ক্রিয় মেটাল যে রিঅ্যাকশন অংশগ্রহণ করে না, দেখো রিঅ্যাকশন অংশগ্রহণ হয়নি, অথচ তারটা জোড়ার জন্য সেলটা তবে তো কমপ্লিট হবে, ওই জন্য প্ল্যাটিনামটা ইউজ করা হয়। লবণ সেতু কেন দেওয়া হয় তার আগে আরেকটা জিনিস বলে নিই, হাইড্রোজেন ইলেকট্রোডটা ব্যাপারটা কি, হাইড্রোজেন ইলেকট্রোড মানে ওই যে বললাম আর কি, ধরো জিঙ্ক, এর মধ্যে জিঙ্ক 2 প্লাস সলিউশন আছে, এখানে জিঙ্ক ইলেকট্রোড আছে, আর যদি সলিউশনের মধ্যে H প্লাস থাকে H2 গ্যাস তৈরি হয়, আর যদি প্ল্যাটিনাম থাকে এই টোটালটাকে বলা হয় হাইড্রোজেন ইলেকট্রোড। মানে প্ল্যাটিনাম একটা থাকবে তার মধ্যে H প্লাস H2 এর মধ্যে রিঅ্যাকশন, সেটাকে বলা হাইড্রোজেন ইলেকট্রোড। যেমন এখানে রিঅ্যাকশন হচ্ছে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে কি তৈরি হলো, জিঙ্ক 2 প্লাস, এখানে রিঅ্যাকশন হবে 2H প্লাস, দুটো ইলেকট্রন গ্রহণ করে H2, যেহেতু এখানে কোনো মেটাল নেই সেই জন্য প্ল্যাটিনামটা ইউজ করা হয়েছে, এটাকে হাইড্রোজেন ইলেকট্রোড বলে, মানে H প্লাস H2 PT এটাকে নিয়ে হাইড্রোজেন ইলেকট্রোড, ঠিক আছে। জিঙ্ক 2 প্লাস যেমন জিঙ্ক ইলেকট্রোড বলে। তো হ্যাঁ, মেন কথা হচ্ছে যে এইখানে লবণ সেতুটা থাকে কেন, কারণ একটা কথা কি না, এই জিঙ্ক ইলেকট্রোডটা যখন দেখছো জিঙ্ক 2 প্লাস হচ্ছে, কি বললাম, এই দণ্ডটা নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে,
দণ্ড যদি নেগেটিভ চার্জ হয়ে যায়, বাইরে দেখো জিঙ্ক 2+ ভর্তি, তখন কি হয় বলতো? জিঙ্ক 2+ গুলো এই নেগেটিভ দণ্ডের প্রতি আকর্ষণের জন্য বাইরে সলিউশনে জিঙ্ক 2+ কিন্তু ওকে প্রচুর ঘিরে ধরবে, এরকম ভাবে আয়নগুলো জিঙ্ক 2+ ঘিরে ধরবে। এই ঘিরে ধরার জন্য দেখো একটা নেগেটিভ চার্জের পাশে প্লাস চার্জ হয়ে একটা দ্বিস্তর গঠন হচ্ছে, দুটো স্তর গঠন হচ্ছে। তার ফলে কি হবে জানো? ফার্দার আর জিঙ্ক 2+ এর দ্রবণে আসতে পারবে না, এমন ঘিরে ধরে আর জিঙ্ক গুলো জিঙ্ক 2+ এর দ্রবণে আসতে পারে না, রিঅ্যাকশন বন্ধ, কারেন্ট আর যাবে না। তো এইটা, এই যে বাধাটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি ইলেকট্রোড পোটেনশিয়াল, তড়িৎ বিভব। এইখানে যেমন হলো এখানেও তেমন হবে। তুমি যে ড্যানিয়েল সেলে করলে না কপার 2+, সেখানে কি হচ্ছিল বলতো? দণ্ডটা পজিটিভ, বাইরে দেখবে সালফেট আয়ন প্রচুর বেড়ে গিয়েছিল। কেন সালফেট আয়ন বেড়ে গিয়েছিল বলতো? কারণ সেখানে দেখবে ড্যানিয়েল সেলে কপার 2+ গুলো এখানে চলে যাচ্ছিল, মানে কপার কমে গেলে তো সালফেট বেড়ে যাচ্ছে, সেই সালফেট গুলো বাইরে বেড়ে যাচ্ছে আর দণ্ডটা পজিটিভ। এখানেও দুটো স্তর, মেটালটা পজিটিভ আর বাইরের সলিউশনটা নেগেটিভ, এখানে মেটালটা নেগেটিভ, বাইরেটা পজিটিভ। এই দ্বিস্তর গঠনের জন্য একটা বাধা প্রাপ্ত হবে, ফলে রিঅ্যাকশন বন্ধ হয়ে যাবে। সেটা কি বলছি? ইলেকট্রোড পোটেনশিয়াল, মানে তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বার বিভব ব্যাপারটা বোঝা গেল তো? দুটো স্তরের জন্য হয়। এই তড়িৎদ্বার বিভবের অ্যাকচুয়ালি দুটো ভাগ, ইলেকট্রোড পোটেনশিয়াল দুটো ভাগ, একটা ইঅক্স আর একটা ইরেড, মানে একটা অক্সিডেশন পোটেনশিয়াল, একটা রিডাকশন পোটেনশিয়াল, মানে হচ্ছে জারণ বিভব, বিজারণ বিভব। কিচ্ছু না, একদম বেশ সিম্পল। যেখানে জারণ হয় সেখানে যে বিভবটা হবে জারণ বিভব, আর যেখানে বিজারণ হয় সেখানে যে বিভবটা হবে সেটাকে বলবো বিজারণ বিভব, আর কিছু না। এবারে দেখো, ইলেকট্রোড আলাদা আলাদা হলে জারণ বিভব, বিজারণ বিভবের মান তো আলাদা হবে। জিঙ্ক ইলেকট্রোডে যে বিভবের মান হবে, কপার ইলেকট্রোডে কি সেম হবে? ক্যাডমিয়াম ইলেকট্রোডে কি সেম হবে? সে তো আলাদা আলাদা ভ্যালু হবে, সেটা আলাদা কথা। এবারে যদি আমি বলি, সাপোজ একই তড়িৎদ্বার, সাপোজ জিঙ্ক 2+, এই তড়িৎদ্বারের সঙ্গে তুমি যদি ধরো সাপোজ কপার 2+ এর সাথে জোড়ো তার দিয়ে, কি দেখলে না? এখানে জারণ হচ্ছে, এখানে কি হচ্ছে? বিজারণ হচ্ছে। আবার এরাও হতে পারে, জিঙ্ক 2+ এর সাথে তুমি যদি লিথিয়াম প্লাস এর সাথে জোড়ো তার দিয়ে, মানে লিথিয়ামের সাথে সরিয়ে জিঙ্ক যদি জোড়ো, তখন দেখা যাবে এখানে জারণ হবে, এখানে বিজারণ হবে। সাধারণত জারণটাকে বাম দিকে লেখা হয়, বিজারণটা ডান দিকে লেখা হয়, ওই জন্য সেটা আলাদা কথা, এটা এইদিকে লিখবে, এদিকে লিখবে। কিন্তু আসল কথাটা হচ্ছে যে জিঙ্ক কপার থাকলে জিঙ্ক জারণ হচ্ছে, কপার বিজারণ হচ্ছে, আবার জিঙ্ক লিথিয়াম থাকলে জিঙ্ক বিজারণ, লিথিয়াম জারণ। এখন কিন্তু এটা শেখনি কেন হচ্ছে না হচ্ছে। শুধু আমি এটা বলতে পারি যে তার মানে একই ইলেকট্রোডে জারণ হতে পারে, বিজারণ হতে পারে, কার সঙ্গে জুড়ে আছে সেটা থেকে বুঝতে হবে। এবার যদি জারণ হয় তার তো জারণ বিভব মানে ইঅক্স, আর বিজারণ হলে বিজারণ বিভব ইরেড। আমি বলতে চাইছি দেখো, একই তড়িৎদ্বার জারণ বিভব হতে পারে, বিজারণ বিভব হতে পারে। এর জারণ বিভব যদি 3 ভোল্ট হয়, এর বিজারণ বিভবও কিন্তু 3 ভোল্ট হবে। কেন বলতো? একই তড়িৎদ্বার তো, শুধু সাইনটা আলাদা। এটা যদি +3 ভোল্ট হয়, এটা -3 ভোল্ট। মানে কোনো পার্টিকুলার তড়িৎদ্বারের জারণ বিভব যদি +2 হয়, বিজারণ বিভব হবে -2, শুধু সাইনটা আলাদা। তড়িৎদ্বার চেঞ্জ হলে তো বিভবটা চেঞ্জ হবেই, তাই না? যাই হোক, বিভবটা জানলে এখন, হ্যাঁ, লবণ সেতুটা কেন দেয়া হয়? এই যে দেখলে বিভবটা তৈরি হচ্ছে, বিভব মানে কি বললে? দুটো আলাদা দ্বিস্তর তৈরি, দ্বিস্তর হচ্ছে, দণ্ড নেগেটিভ, বাইরে পজিটিভ, তার জন্য রিয়াকশন বন্ধ হয়ে যাচ্ছে। লবণ সেতুর থাকলে কি হবে জানো? লবণ সেতুর মধ্যে থাকে পটাশিয়াম ক্লোরাইড। কি করে? এই পটাশিয়াম ক্লোরাইডের Cl- গুলো এই লবণ সেতু থেকে বেরিয়ে এই প্লাস গুলোকে নিউট্রালাইজ করে দেয়, ফলে দ্বিস্তরটা আউট হয়ে যায়। বা প্লাস গুলো এর মধ্যে ঢুকে Cl- দ্বারা নিউট্রাল হয়ে যায়, ফলে ফ্লাসটা আউট হয়ে যায়, ফলে দ্বিস্তরটা থাকবে না, রিয়াকশনটা চলতে থাকবে, কারেন্ট যেমন যাচ্ছে যাবে। ঠিক আছে? এইভাবে হয়। আর এরপর যেটা জানতে হবে যে এই ইঅক্স বা ইরেড, যেটা ইলেকট্রোড পোটেনশিয়াল, এই ইলেকট্রোড পোটেনশিয়াল মান কিভাবে আমরা নির্ণয় করব, তার জন্য যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটার নাম হচ্ছে নার্নস্ট ইকুয়েশন। নার্নস্ট ইকুয়েশন। সাপোজ ভাবো একটা বিজারণ বিক্রিয়া আমি লিখছি, এ প্লাস বিবি থেকে বিজারণ বিক্রিয়া মানে ইলেকট্রন গ্রহণ হবে, এন মোল ইলেকট্রন গ্রহণ হয়েছে, ধরো হয়েছে সিসি প্লাস ডিডি। নার্নস্ট ইকুয়েশন বলছে এইটা যেহেতু বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ হয়েছে, এই যেখানে বিজারণ বিক্রিয়াটা হচ্ছে সেই তড়িৎদ্বারের, দেখো একটা তড়িৎদ্বারে বিজারণ হয়, বিজারণ বিভব পাবে, আর একটা তড়িৎদ্বারে জারণ হয়, জারণ বিভব পাবে। টোটাল দুটো যোগ করলে সেটা হচ্ছে কোষ বিক্রিয়া। মানে একটা অর্ধকোষের জন্য তুমি জারণ বিভব পাবে, আর একটা অর্ধকোষের জন্য বিজারণ বিভব পাবে। টোটাল কোষের জন্য কোনো বিভব হয় না,
টোটাল কোষের জন্য যেটা তৈরি করতে হয় মানে বের করতে হয় সেটা হচ্ছে কোষের তড়িৎচালক বল, সেটা আলাদা আমি পরে আসছি। তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া, কোনো একটা তড়িৎদ্বারে হচ্ছে, তার বিজারণ বিভব কি করে বের করবে? নার্স বলেছে ই রেট ইকুয়াল টু ই জিরো রেট মাইনাস RT বাই NF ln ডান দিকে যেগুলো আছে তার সক্রিয় ভর বা মোলার গারত্বের গুণফল বাই বাম দিকে যেগুলো আছে তার সক্রিয় ভর বা মোলার গারত্বের গুণফল। এটা হচ্ছে নার্সড ইকুয়েশন। এই নার্সড ইকুয়েশনে আরেকটা কথা বলে দিই, ই রেট ইকুয়াল টু ই জিরো রেট, সব মানগুলো যদি বসানো হয়, আর টেম্পারেচারটা 25°C 298 কেলভিন বসালে, ফ্যারাডের মান বসাবে, এলএনটাকে লগ করো 2.303 দিয়ে গুণ করো, করলে এটা টোটাল ক্যালকুলেশন করলে আসবে 0.059 বাই এন সি, মানে তখন লগ হয়ে যাবে লগ সিসি ডিডি বাই এ বিবি। এইটা হচ্ছে নার্সড ইকুয়েশন। নার্সড ইকুয়েশনটা কেন গুরুত্বপূর্ণ? তোমাকে প্রত্যেকটা যেগুলো রিয়াকশনে দিয়েছে প্রত্যেকের গাঢ়ত্ব তোমায় বলে দেবে, এইগুলো গাঢ়ত্বগুলো সব বলে দেবে, সব গাঢ়ত্ব বলে দিল, সেই গাঢ়ত্বগুলো বসালে, ইলেকট্রনে কমন ইলেকট্রন ট্রান্সফার হয়েছে সেটা বসালে, ই জিরোর মানও তোমায় বলে দেবে, সেখান থেকে বের করতে হবে ই রেট। এইভাবে ম্যাথ, যেদিন ম্যাথের ক্লাস হবে সেদিন আরো ভালো করে বুঝতে পারবে, আমি তো আজকে থিওরি ক্লাসটা করাচ্ছি। এবারে তোমার মনে প্রশ্ন আসবে যে ই রেটটা কি আর ই জিরো রেটটা কি? আচ্ছা, রেট কেন হলো? যেহেতু বিজারণ বিক্রিয়া ই রেট, জারণ বিক্রিয়া হলে ই অক্স হতো, সেটা আমি বলছি। তার আগে ই জিরো রেট সম্পর্কে বলি, শোনো, একই বিষয়, ভালো করে শোনো। টেম্পারেচারটা তুমি তো 25°C টেম্পারেচার নিয়েছো, প্রত্যেকের যদি মোলার গাঢ়ত্ব বা সক্রিয় ভরটা 1 হয়, ভালো করে ভাবো, এটা টোটাল যদি 1 হয় তাহলে দেখো এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 মানে দেখো ই রেট মানেই সমান সমান কি হয়ে যাচ্ছে? ই জিরো রেট। তার মানে ই রেট আর ই জিরো রেট কখন সমান হচ্ছে? যদি এইগুলোর মোলার গাঢ়ত্ব কত হয়? 1 হয়। এটাই ডেফিনেশন ই জিরো রেটের। প্রত্যেকটা উপাদানের সক্রিয় ভর যদি 1 হয়, মোলার গাঢ়ত্ব যদি 1 হয়, তখন যে বিভব পাচ্ছ সেটাকেই বলা হয় প্রমাণ তড়িৎদ্বার বিভব। এটাকে বলা হয় তড়িৎদ্বার বিভব, মানে বিজারণ বিভব। তড়িৎদ্বার বিভবের দুটো ভাগ, বিজারণ বিভব, জারণ বিভব। আর এটাকে বলা হয় প্রমাণ তড়িৎদ্বার বিভব বা প্রমাণ বিজারণ বিভব। জারণ হলে জারণ বিভব, বিজারণ হলে বিজারণ বিভব। তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভব মানে কিছুই নয়, তড়িৎদ্বার বিভবটাই প্রমাণ তড়িৎদ্বার বিভব, যখন টেম্পারেচারটা 25°C আর প্রত্যেকের উপাদানের গাঢ়ত্ব যদি 1 হয়। তবে একটা কথা, এটা প্র্যাকটিক্যালি ডিটারমাইন করা যায় বলে তোমাকে এটা সবাই বলে দেবে মানটা, তোমাকে বের করতে হবে ই রেট। ই জিরোর মান সবাই জানে, কারণ প্র্যাকটিক্যালি ডিটারমাইন করে পরীক্ষালব্ধভাবে প্রত্যেকটা ইলেকট্রোডের ই জিরো ক্যালকুলেশন করে একটা চার্ট আছে, যেটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক সারি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। প্রত্যেকটা ইলেকট্রোডের ই জিরোর মান সবাই ক্যালকুলেট করতে পারবে প্র্যাকটিক্যালি করে, যে চার্ট সেটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। সেই জন্য ই জিরোর মানও তোমার পরীক্ষায় বলে দেবে, গাঢ়ত্ব সব বলে দেবে, তোমাকে বের করতে হবে ই রেট বা ই অক্স। এটা যদি জারণ বিক্রিয়া হতো। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই যে দেখলে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলাম যেগুলোকে বলছি সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্ব, মনে রাখবে যদি কঠিন বা তরল হয়, বিশুদ্ধ কঠিন বা বিশুদ্ধ তরল, ব্র্যাকেটে সলিড বা লিকুইড, তাদের কিন্তু গাঢ়ত্ব বলে দেবে না, তোমাকে 1 ধরে নিতে হবে, এটা আগের ক্লাসে শিখেছো। আর যদি গ্যাস হয়, গ্যাস, তখন কিন্তু তাকে কিন্তু মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করা যাবে না, আংশিক চাপ দিয়ে প্রকাশ করতে হবে। সাপোজ একটা দেখাচ্ছি, দেখো এটা বিজারণ বিক্রিয়া ফার্স্ট লিখছি, এটা একটা বিজারণ বিক্রিয়া, দেখো ইলেকট্রন গ্রহণ হয়েছে, এর নার্সড ইকুয়েশন কি হবে? ই রেট ইকুয়াল টু ই জিরো রেট মাইনাস 0.059/2। 2 কেন হলো? 2 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, লগ ডান দিকে H2 আছে কিন্তু গ্যাস, ওই জন্য লিখতে হবে P অফ H2 বাই H প্লাস এর কনসেন্ট্রেশন মাথায় পাওয়ারে 2। এটা হচ্ছে নার্সড ইকুয়েশন। যদি জারণ, এটা বিজারণ বিক্রিয়া লিখেছো বলে, যে জারণ বিক্রিয়া এটাকেই লিখতে, দেখো এটা জারণ বিক্রিয়া হতো, তখন নার্সড ইকুয়েশনটা কি হতো? নার্সড ইকুয়েশন হতো ই অক্স ইকুয়াল টু জারণ বিভব ই জিরো অক্স মাইনাস 0.059/2, দুটো 2 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, লগ দেখো ডান দিকে কি আছে H প্লাস এর কনসেন্ট্রেশন 2 বাই P অফ H2, মানে ডান দিকেরটা উপরে বাম দিকেরটা নিচে। জারণ বিক্রিয়া হলে ই অক্স, বিজারণ বিক্রিয়া হলে ই রেট, একই রকম সব, ডান দিকেরটা উপরে বাম দিকেরটা নিচে। এইভাবে তুমি ই অক্স বা ই রেট বের করতে পারবে, কারণ তুমি তো বের করতে পেরে যাবে, যখন ম্যাথ করাবো তখন দেখে নেবে এইগুলোর মান তুমি বের করতে পেরে যাবে। কেন? সব তোমায় বলে দেবে, এটা 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 সব বলে দেবে, তোমাকে এটা বের করতে হবে। তো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বলে দিলাম,
E0 ডিটারমিনেশন, এই যে বলছিলাম না E0 বলে দেবে তোমাকে, E0 বলে দেয় কেন, E0 প্র্যাকটিক্যালি ডিটারমাইন করে কেন, কিভাবে করে, সেই E0 ডিটারমিনেশনটা আমি তোমায় বলবো। দেখো ভালো করে শোনো। IUPAC সংস্থা ঠিক করে দিয়েছে যে হাইড্রোজেন তড়িৎদ্বারের E0 জিরো ধরে নিতে হবে। হাইড্রোজেন তড়িৎদ্বার মানে কি বলেছিলাম বলতো, প্ল্যাটিনাম H2H+, এর E0টা কত ধরে নিতে হবে, জিরো ধরে নিতে হবে। এবার তুমি কি করবে না, তুমি একটা হাইড্রোজেন তড়িৎদ্বার নিয়েছো, সেটা দিয়ে তার দিয়ে তুমি একটা অজানা কোনো একটা ইলেকট্রোড জুড়লে, ধরো এম মেটাল, M2+ একটা সলিউশন আছে, জুড়েছো। তুমি জানো না কোথায় জারণ হবে কোথায় বিজারণ হবে, তার দিয়ে জোড়ার পর দেখতে পাচ্ছ এটা নেগেটিভ হয়ে গেছে আর এটা পজিটিভ হয়ে গেছে, দণ্ডটা এটা নেগেটিভ হয়ে গেল কেন, নিশ্চয়ই এখানে জারণ হচ্ছে বলে। তার মানে তুমি বুঝে গেলে এখানে জারণ হবে, এখানে বিজারণ হবে। আর যদি এরকম হয়, এটা তার দিয়ে তুমি জুড়েছো যার সাথে, ধরো আবার একটা নিচ্ছি, এই এক হাইড্রোজেন তড়িৎদ্বার তার দিয়ে জুড়েছো একটা মেটালের সাথে, এটা অন্য একটা মেটাল M', ধরো M'2+ সলিউশন নিয়েছো তুমি, নিয়ে তার দিয়ে জোড়ার পর দেখতে পাচ্ছ এই দণ্ডটা নেগেটিভ হয়ে গেছে, এটা পজিটিভ হয়ে গেছে। তার মানে এখানটায় তার মানে জারণ হচ্ছে, আর এখানটায় কি হচ্ছে বলো তো, বিজারণ হচ্ছে। সব রকমই হতে পারে, তা তুমি জুড়ে জুড়ে দেখে না কোনটা পজিটিভ হচ্ছে কোনটা নেগেটিভ হচ্ছে। আর একটা পোটেনসিওমিটার যন্ত্রে দেখা যায় কোষের তড়িৎচালক বল, মানে সর্বাধিক বিভব পার্থক্য। দুটো যে পোটেনশিয়াল তড়িৎদ্বার বিভব, তার যে পার্থক্যটা পোটেনসিওমিটার যন্ত্রে দেখা যায়। তুমি যদি এখানে পোটেনসিওমিটার যন্ত্র ইউজ করো, তুমি সেই যন্ত্রে প্র্যাকটিক্যালি দেখতে পেয়ে যাবে, ধরো সাপোজ 2 ভোল্ট যন্ত্রের মধ্যে দেখাচ্ছে, তার মানে এটার আর এটার ডিফারেন্সটা তার মানে 2 ভোল্ট। সাপোজ তুমি এটা তার দিয়ে জোড়ার ফলে এখানে পোটেনসিওমিটার যন্ত্র বসালে দেখা যাবে এখানে 3 ভোল্ট দেখাচ্ছে, তার মানে বুঝে গেলে এটার ডিফারেন্সটা হচ্ছে 3 ভোল্ট। এবার আইপিসি সংস্থা তোমায় বলে দিয়েছে এটার কত, E0টা কত, জিরো। মানে এর যদি জিরো হয় তাহলে এদের ডিফারেন্সটা তো 2, তাহলে এর যদি জিরো হয় তাহলে এর কত, 2 ভোল্ট। এরও তাই, এর হাইড্রোজেন তড়িৎদ্বার তো জিরো, আর ডিফারেন্স যদি 3 হয় তাহলে এর বিভব কত, 3। আর যে দণ্ডটা নেগেটিভ হয়েছে তুমি এর বিভবটা ধরবে -3, আর এই দণ্ডটা যেহেতু পজিটিভ হয়েছে এর বিভবটা ধরবে +2। দেখো প্রত্যেকটা তার মানে বিভব তুমি ক্যালকুলেশন করতে পেরে গেলে। কিভাবে বোঝা গেল আরেকবার বলছি, শুনে নাও। হাইড্রোজেন তড়িৎদ্বারের E0 মানে প্রমাণ অবস্থায়, প্রমাণ তড়িৎদ্বার বিভব সবসময় জিরো ধরা হয়, সবসময় জিরো ধরলে কি সুবিধা, এর সাথে তার দিয়ে যাকে জুড়বে পোটেনসিওমিটার যন্ত্রে তুমি যেটাই দেখতে পাবে মানটা, সেই মানটা তার মানে এর বিভব, কারণ দুজনের ডিফারেন্সটা তো এখানে শো করে। তো এর যদি জিরো হয় তাহলে এর এটাই হবে না, তাহলে এই মানটা যেটা দেখাবে সেটাই তার মানে এর বিভব। আর জোড়ার ফলে এটা যদি নেগেটিভ হয় তাহলে সামনে নেগেটিভ সাইন, আর জোড়ার ফলে যদি এটা পজিটিভ হয় সামনে পজিটিভ সাইন। তাহলে এরম করে প্রত্যেকটা তড়িৎদ্বারকে হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে জুড়ে দেখা গেছে, প্রত্যেকটা জোড়া হয়েছে, জুড়ে দেখা গেছে, কেউ নেগেটিভ হয়েছে কেউ পজিটিভ হয়েছে, কারো মান 1.5 হয়েছে, কারো মান 3 হয়েছে, কারো মান 1+5 হয়েছে, 1.5 হয়েছে, এরকম করে বিভিন্ন মান এসছে। সেই মানগুলোকে সামারাইজ করা হয়েছে একটা চার্টের মধ্যে, যেটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। কিভাবে, এরকম করে করা হয়েছে। দেখো লিথিয়ামকে জোড়া হয়েছে প্রথম, দেখা গেছে এর হয়েছে -3.05, মানে হাইড্রোজেনের সঙ্গে জুড়ে দেখা গেছে এর বিভব, পোটেনসিওমিটার এই মানটা দেখা যায়। আর লিথিয়ামকে জুড়ে দেখা গেছে লিথিয়ামটা নেগেটিভ হয় বলে ওর সামনে মাইনাস দিয়েছে, ঠিক আছে। তার নিচে আছে পটাশিয়াম K+K, তার E0 সব কিন্তু E0 চার্ট, হ্যাঁ E0 চার্ট কত -2.50, এরকম করে 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 সব মান লেখা হয়েছে। হাইড্রোজেন তড়িৎদ্বার কত, 0, তারপরে আবার +0.15 +2.0.2, এরকম করতে 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 প্লাস হয়ে বেড়ে গেছে। এবার একটা কথা বলি, আইপিএসসি সংস্থা একটা জিনিস বলে দিয়েছে, E0 দুটো ভাগ, E0 অক্স, E0 রেড। কিছু বলা না থাকলে, মন দিয়ে শোনো, কিছু বলা না থাকলে সবসময় E0 মানেই তোমাকে ভেবে নিতে হবে E0 রেড, প্রমাণ বিজারণ বিভব, এটা ভেবে নিতে হবে সবসময়। যা মান তোমার দেওয়া থাকবে, যদি তোমার E0 বলে দেয় সেটা কিন্তু E0 রেড, আর তোমাকেও যদি বের করতে দেয় তুমি কিন্তু E0 রেড বের করবে, ই অক্স নয়, সবসময় রেড দিয়েই অঙ্ক করা হবে, সেটা পরের ক্লাসে আমি আলোচনা করব। তাহলে এই চারটা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারলে। কেন, যে যত ওপরে আছে তার মানে তার নিজের জারণ হবে, আর যে যত নিচে আছে তার মানে বিজারণ হবে, তার মানে এটা তুমি বুঝে গেলে। তাহলে তুমি যদি তার দিয়ে এর সাথে এটা জোড়ো, সাপোজ এর সাথে, তার মানে এর জারণ হবে এর বিজারণ হবে।
ওই যে বলছিলাম না ড্যানিয়েল সেলে জিঙ্কের সাথে কপার জুড়লে জিঙ্কের কেন জারণ হয়, কারণ জিঙ্কের ই জিরো দেখবে জিঙ্ক ওপরে আছে আর কপার নিচে আছে, তাহলে জিঙ্কের জারণ হবে কপারের বিজারণ হবে, ই জিরো চার্ট। তোমায় কিছু মুখস্থ রাখতে হবে না, তোমার পরীক্ষায় সব ই জিরো তোমায় বলে দেবে, ঠিক আছে? তোমাকে ই বের করতে দিতে পারে, ই জিরো মান বসিয়ে ম্যাথামেটিক্যালি তোমাকে ই বের করতে দিতে পারে। লাস্ট, নান্স ইকুয়েশন ফর ইলেকট্রোমোটিভ ফোর্স। শোনো একটা কথা বলি, একটা কোষের মধ্যে কিন্তু দুটো অর্ধকোষ থাকে, কি দুটো অর্ধকোষ মিলিয়ে তো কোষ। এখানে ধরো জারণ হচ্ছে বলে এটা জারণ অর্ধকোষ, এর আবার বিভব বের করছো জারণ বিভব, এর বিজারণ হয় বলে বিজারণ অর্ধকোষ, এর বিভব বের করছো বিজারণ বিভব বের করছো। টোটাল কোষটার জন্য যদি তার দিয়ে জোড়া হয়, সেই কোষের জন্য যেটা বের করা হবে সেটা হচ্ছে কোষের তড়িৎচালক বল, যেটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা সর্বোচ্চ বিভব পার্থক্য দুজনের মধ্যে। সেটার জন্য নান্স ইকুয়েশন হচ্ছে, দেখাচ্ছি দেখো, কোষ বিক্রিয়াটা দেখাচ্ছি, এ এ প্লাস বিবি থেকে ধরো সিসি প্লাস ডি। কোষ বিক্রিয়ায় কিন্তু একটা দেখেই বুঝতে পারবে কোনো ইলেকট্রন থাকবে না, কারণ ইলেকট্রন তো কেটে যাবে। জারণে যে কটা ইলেকট্রন বর্জন হবে, বিজারণে সে কটা ইলেকট্রন গ্রহণ হবে, দুটোকে যোগ করলে তো ইলেকট্রন ইলেকট্রন কেটে যাচ্ছে না, তুমি দেখেই বুঝতে পারবে এটা একটা কোষ বিক্রিয়া। তুমি বলো ইলেকট্রন যদি না কাটে, তখন 2 দেওয়া 3 দেওয়া গুণ করে অপনয়ন পদ্ধতি করে অন্তত কাটতে হবে ইলেকট্রন, কারণ কোষ বিক্রিয়ায় কোনো ইলেকট্রন রাখা যাবে না, ঠিক আছে? তো কোষ বিক্রিয়ার জন্য যে নান্স ইকুয়েশন, তখন কিন্তু ই রেড বা ই অক্স নয়, তখন হবে ই সেল সমান ই জিরো সেল মাইনাস 0.059 বা এন, এন মানে যে কটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, সে জারণ অর্ধকোষেও যে কটা বিজারণ অর্ধকোষেও যে কটা, সেটা হচ্ছে এন লগ ডান দিকে যেগুলো আছে তার গারত্ব, আর বাম দিকে যেগুলো আছে সেগুলোর গারত্ব। এটা হচ্ছে নান্স ইকুয়েশন। এখানেও তোমার এই মানগুলো সব বলে দেবে, ই জিরো সেল তো বলেই দেবে। ই জিরো সেল মানে কি বলতো? ই জিরো সেল মানে হচ্ছে ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড। ই জিরো ক্যাথোড তুমি চিনতে পেরে যাবে, ধরো জিঙ্কের সাথে কপার জুড়েছো, এক্ষুনি যেটা একদম প্রথমেই করা হলো, জিঙ্কের সাথে কপার জুড়েছো, জিঙ্কের কি হয়? জারণ হয়, কপারের কি হয়? বিজারণ হয়। জারণ যেখানে সেটা অ্যানোড, আর এখানে কি ক্যাথোড, তাহলে ই জিরো ক্যাথোড মানে এর বিভবটা তোমায় বলে দেবে, সেটা মান বসাবে, আর এটা অ্যানোড, এর ই জিরো বলে দেবে, সেটা এখানে মান বসাবে। তাহলে ই জিরো ক্যাথোড আর ই জিরো অ্যানোড মাইনাস করলে সেটা পাবে ই জিরো সেল, বসিয়ে দেবে, এন বসাবে, সবগুলোর মান বসাবে, সেখান থেকে ই সেল পাবে, কোষের তড়িৎচালক বল পেয়ে যাবে। ওকে, নেক্সট দিন আমি থিওরি মোটামুটি আলোচনা করলাম, আর একটাই ক্লাস হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি পুরো শেষ হয়ে যাবে। ওই ম্যাথটা ভালো করে শিখে গেলে ব্যাস, আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, শুধু ম্যাথটা ভালো করে শিখে নিতে হবে, হলেই চ্যাপ্টার শেষ। ওকে, বাই।